নির্বাচন হতে না দেয়ার হুমকিতে স্বৈরাচারের পদধ্বনি দেখছে বিএনপি। পেছন দিয়ে ক্ষমতায় যেতে পিআর চাওয়ার অভিযোগ, মানুষ চাই বলেই আনুপাতিক পদ্ধতির পক্ষে জামায়াত। কেউ কেউ হুমকি দেন আগামী দিনে নির্বাচন হতে দেবেন না। স্বৈরাচারের যে কথা ছিল সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই। ধমক দিয়ে থামিয়ে রাখা যাবে না নির্বাচনী অভিযাত্রাকে। আনুপাতিক নির্বাচন, এই নির্বাচনটা আমার মনে হয় যে এটা একেবারেই উদ্দেশ্য প্রণোদিত। ৭১% লোক যদি পিআর চান তাহলে আপনাদের বিরুদ্ধে করার কি অধিকার? সাংবিধানিক অধিকার, ভোটাধিকার, মানব অধিকার নষ্ট হয় যাদের হাতে, তারা যেন আর ক্ষমতায় আসতে না পারে। কোন দল বা ব্যক্তির চাওয়ায় ভোট বন্ধ হবে না বললেন অর্থ উপদেষ্টা। ভালো একটা নির্বাচন যদি ফেব্রুয়ারিতে দিতে পারি, নির্বাচন করার যে সমস্ত ইস্যু আছে সব প্রকার সহায়তা আমরা দেব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জনপ্রতিনিধির হাতে ক্ষমতা ফেরাতে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার। মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা, কুয়ালালামপুর থেকে ঢাকার পথে ডক্টর ইউনূস। প্লট বরাদ্দে শেখ হাসিনাকে চাপ দেন টিউলিপ সিদ্দিক। আদালতে দুদক কর্মকর্তা রেহানা ববি সহ ২৩ জনের নামে প্লট দুর্নীতির মামলার সাক্ষ্য গ্রহণ। শুধু ভোলাগঞ্জ নয়, জাফলংয়েও পাথর হরিলুট। স্থানীয় ব্যবসায়ী ও প্রভাবশালীদের যোগসাজশ দেখছে দুদক। যৌথ বাহিনীর অভিযানে ধ্বংস করা হলো ২ শতাধিক বাড়তি নৌকা। পাহাড়ি ঢল ও বর্ষণে বিপদসীমার ওপরে বইছে তিস্তা। ৩ জেলার নিম্নাঞ্চল প্লাবিত। ফারাক্কা বাঁধের গেট খুলে দেয়ায় চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দী বহু মানুষ। একটি পক্ষের নির্বাচন হতে না দেওয়ার হুমকিতে স্বৈরাচারের পদধ্বনি এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছে বিএনপি। ধমক দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বসতে আগ্রহীরাই পিআর চাই বলে মন্তব্য করেন তারা। পিআর দাবি করে গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি না করে জনপ্রতিনিধি নির্বাচনের দায়িত্ব ভোটারদের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান নেতাদের। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বুধবার সকালে শ্রদ্ধা জানান চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নবনির্বাচিত কমিটির সদস্যরা। শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, নির্বাচন বন্ধে প্রকাশ্য হুমকি, স্বৈরাচারের পদধ্বনি এবং ভোট বানচালের ষড়যন্ত্র। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বসতে আগ্রহীরাই সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন চান বলেও মন্তব্য তার। কেউ কেউ হুমকি দেন আগামী দিনে নির্বাচন হতে দেবেন না। মনে হচ্ছে সেই স্বৈরাচারের যে আচরণ ছিল, স্বৈরাচারের যে কথা ছিল, সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই। সেজন্যই আজকে আমরা আশঙ্কিত হই অনেক সময় যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ধমক দিয়ে থামিয়ে রাখা যাবে না নির্বাচনী অভিযাত্রাকে। যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য চিন্তা ভাবনা করছেন, তারাই হয়তো পিআর পদ্ধতির কথা বলে থাকেন। এদিন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রয়োজনীয় সংস্কার চলাকালে পিআর পদ্ধতি দাবি করে জটিলতা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ তার। নির্বাচনে বাধা দিলে গণতন্ত্র প্রতিষ্ঠায়ও বাধা আসবে বলে জানান তিনি। পিআর পদ্ধতি হঠাৎ করে এটা ইন্ট্রোডিউস করা হচ্ছে যে সময় সবাই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাচ্ছে, সেই মুহূর্তে এই পিআর আনুপাতিক নির্বাচন, এই নির্বাচনটা আমার মনে হয় যে এটা একেবারেই উদ্দেশ্য প্রণোদিত। এই ইস্যুটা হচ্ছে নিশ্চয়ই জটিলতা তৈরি করার জন্য। অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনে নিষ্ঠার সঙ্গে কাজ করছে বলেও মনে করেন রিজভী। এটাই হচ্ছে গণতন্ত্রের একটা প্রধান উপাদান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে জামায়াত বলছে, মানুষ চাই বলেই পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে তারা। যারা নির্বাচিত সরকারের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায়, তাদের উদ্দেশ্য ভালো নয় বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জুলাই সনদ ও ঘোষণাপত্রের আইনি ভিত্তি সহ ৭ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি।
বিকেলে রাজধানীর বিজয়নগর এলাকায় এ কর্মসূচি পালন করে দলটি। যারা সংস্কার নিয়ে ধূম্রজাল তৈরি করছে তারাই নির্বাচন নিয়ে টালবাহানা করছে বলে মন্তব্য করেন তিনি। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা প্রধান উপদেষ্টার মৌলিক দায়িত্ব বলে উল্লেখ করেন মোহাম্মদ তাহের। তখন কথা বলেছিল যে তারা সংস্কার করবে। আমি এখন দেখি প্রথম সংস্কারটা করা দরকার ছিল, যেখানে মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টরা বসে ওই চেয়ারগুলোর সংস্কার করা দরকার ছিল। এই সমস্ত জায়গায় সংস্কারে আমরা একমত হয়েছি, সেইটার আলোকে আইনের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে। আমাদের বন্ধুরা বলেন সংস্কার আমরা পার্লামেন্টে গিয়ে করব। তো যদি আপনারা পার্লামেন্টে গিয়ে করেন তো এখন করতে অসুবিধা কি? তাইলে কুছ কালা হয়। এদিকে নতুন বাংলাদেশ করতে ঐক্যের ডাক দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, দেশের কাঠামো এমনভাবে তৈরি করতে হবে যেন আর কেউ ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে। দুপুরে খুলনার ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এমন একটা ব্যবস্থার নাম হলো নতুন বাংলাদেশ, যে নতুন রাষ্ট্রীয় কাঠামোটা এমন ভাবে আমরা বানাবো যেখানে কোনো ফ্যাসিবাদ আর জন্ম না নিতে পারে, যেখানে লুটপাটকারী, অত্যাচারী, ভিন্নমত দমনকারী, সাংবিধানিক অধিকার, ভোটাধিকার, মানব অধিকার নষ্ট হয় যাদের হাতে, তারা যেন আর ক্ষমতায় আসতে না পারে। কোনো দল বা ব্যক্তি চাইলেই নির্বাচন বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বলেন, আগামী জাতীয় নির্বাচনে কালো টাকার বিস্তার ঠেকাতে সরকার সচেষ্ট থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠ ক্রমেই সরগরম হয়ে উঠছে। প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিলেও বিচার ও সংস্কার বাস্তবায়নে কেউ কেউ ওই সময় নির্বাচন না হওয়ার কথা বলছেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। বুধবার সকালে সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইউ পেনশন অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা এ বিষয়ে বলেন, কেউ বললেই সরকার ঘোষিত ফেব্রুয়ারিতে নির্বাচন বন্ধ হয়ে যাবে না। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে অর্থ মন্ত্রণালয় সব ধরনের সহায়তা করছে বলেও জানান তিনি। ভালো একটা নির্বাচন যদি ফেব্রুয়ারিতে দিতে পারি, এটা আমাদের জন্য সবচেয়ে বেশি, আপনাদের সবার জন্য। আমরা যথাসামর্থ্য সাপোর্ট দিচ্ছি অর্থ মন্ত্রণালয় থেকে, ল অ্যান্ড অর্ডারের জন্য যা যা লাগে, এই নানা রকম যন্ত্রপাতি, এটা সেটা সবই আর কি নির্বাচন করার যে সমস্ত ইস্যু আছে সব প্রকার সহায়তা আমরা দেব। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। কালো টাকা যেটা আমরা চেষ্টা করছি উৎসটা বন্ধ করতে, উই আর ওয়াচিং ইট। অর্থনৈতিক উন্নতি রাজনৈতিক কালচারের সাথে এখন যদি ওনারা যদি এনকারেজ করে টাকা পয়সা দিয়ে এসে করবেন, নমিনেশন দেবেন, ভোট দেবেন, তখন তো আমি তো অর্থ মন্ত্রণালয় থেকে এটা কিছু ডিফিকাল্ট। এদিন সকালে সচিবালয়ে এক মত বিনিময় অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার সচিব বলেন, নির্বাচন সামনে রেখে একটি তথ্য সেল গঠন করা হবে। দেশে একটি অর্থবহ নির্বাচন করতে জনসংযোগ কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ দেন তিনি। নির্বাচন কালীন একটা সময় আসছে সামনে, উপদেষ্টা মহোদয়ের এখান থেকে নির্দেশনা এসছে, অলরেডি আমরা তথ্য সেল গঠন করব। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই নির্বাচনের বিশাল কর্মযোগ্য কিন্তু কখনোই সম্ভব না। আপনারা কিন্তু নিরপেক্ষতার সাথে এবং নিষ্ঠার সাথে করবেন। সব ধরনের অপতথ্য ও গুজব রোধে জনসংযোগ কর্মকর্তাদেরকে সচেতন থাকারও আহ্বান জানান তথ্য সচিব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্রকে শক্তিশালী ও জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আগামী বছর ফেব্রুয়ারিতে নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার মালয়েশিয়ায় কেবাংসন বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণের পর একথা জানান তিনি। নতুন বাংলাদেশ গড়তে অর্থনৈতিক সমৃদ্ধির যাত্রায় মালয়েশিয়াকে পাশে থাকার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। মালয়েশিয়ার স্থানীয় সময় বুধবার সকাল 10টার দিকে কেবাংসান বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে শুরু হয় বিশেষ সমাবর্তনের আনুষ্ঠানিকতা। প্রথা মেনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পরানো হয় নীল রঙের গাউন ও ঐতিহ্যবাহী হ্যাট।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদপত্র। এ সময় বিশ্ববিদ্যালয়টির স্কলার্সরা ভূয়সী প্রশংসা করেন এই নোবেল জয়ীর। সমাবর্তন বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, জুলাই অভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে এসেছে। Today we are working to build a new Bangladesh where governance is just, economy includes everyone. Our government is focused on ensuring peace and stability. প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার। We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. We are also working hard to hold a free, fair and transparent election. Date is announced. It will be held in February next year. সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দরকার অর্থনৈতিক উন্নয়ন। এজন্য মালয়েশিয়াকে পাশে থাকার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। We need big changes in our economy. This includes supporting entrepreneurs, turning everybody into entrepreneurs, investing more in education and technology, and working closely with our international and our regional partners, such as our dear friend Malaysia. বিশ্বে এখন বিপুল সংখ্যক উদ্যোক্তা দরকার মন্তব্য করে ডক্টর ইউনূস তরুণদের চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। নাজমুস সালেহী, সময় সংবাদ। প্লট দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ 23 জনের বিরুদ্ধে প্রথম দিনে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। দুদকের কর্মকর্তারা সাক্ষ্যদানকালে আদালতকে জানান, প্লট বরাদ্দের জন্য শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ করেন টিউলিপ সিদ্দিক। পরে রাজুকের আবাসন নীতিমালার সকল আইন ভঙ্গ করে শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানা সহ তার পরিবারের নামে 30 কাঠা প্লট বরাদ্দ নেওয়া হয়। 28 আগস্ট সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়েছে। ক্ষমতায় থাকাকালে পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা ও তার পরিবার। বিষয়টি জানার পর মা ও ভাই বোনের নামেও জমি চান শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। বুধবার ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতে এমন সাক্ষ্য দেন মামলার বাদী দুদকের 3 কর্মকর্তা। প্লট দুর্নীতির 3 মামলায় আদালতকে তারা জানান, জমির জন্য শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ করেন টিউলিপ সিদ্দিক। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রাজুক চেয়ারম্যানকে বরাদ্দের নির্দেশ দেওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর প্রভাব এবং চাপ প্রয়োগ করে তার ভাই বোন এবং মাকে প্লট প্রাপ্তির ব্যবস্থা করে দিয়েছে। রাজধানীতে স্থাবর সম্পদ থাকার পরও কোনো আবেদন ছাড়াই শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক প্লট বরাদ্দ নেন বলে জানান সাক্ষীরা। দুদক আইনজীবীরা বলেন, আবাসন নীতিমালার সব আইন লঙ্ঘন করেছেন আসামিরা। অবৈধভাবে তার সুবিধা পাওয়ার আশায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে নির্দেশনা গিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী তারা এই প্লট বরাদ্দের বিষয়ে তারা রাজুকের যে চেয়ারম্যান তাকে সুপারিশ করেছে বা নির্দেশ দিয়েছে। জমি থাকা সত্ত্বেও ওনার হলফনামায় ওটা কনসিল করে প্লট উনি বরাদ্দ নিয়েছেন। এর আগে সোমবার একই অভিযোগের 3টি মামলায় সাক্ষ্য গ্রহণ হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। শুধু ভোলাগঞ্জ নয়, পাথর লুটপাট হয়েছে সিলেটের জাফলংয়েও। পর্যটন স্পট দুটি মরুভূমিতে পরিণত হওয়ার পর টনক নড়ল প্রশাসনের। স্থানীয় ব্যবসায়ী ও প্রভাবশালীদের যোগসাজশে অবস্থা বলে ধারণা দুদকের। দুপুরে সাদা পাথর ও জাফলং পর্যটন স্পটে অভিযান চালায় যৌথ বাহিনী। ধ্বংস করা হয় পাথর ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত 2 শতাধিক বার্কি নৌকা। দিন দিন অনেকটা প্রকাশ্যে হরিলুট চলে সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন স্পটে, যা এখন পরিণত হয়েছে বিরান ভূমিতে। প্রশাসনের নাকের ডগায় এমন অপরাধ চললেও নিশ্চুপ ছিল তারা। গত 1 বছরে সাদাপাথর ও জাফলং থেকে শত কোটি টাকার পাথর লুট হয়েছে বলে দাবি স্থানীয়দের। লুট হওয়া পাথর উদ্ধারে এবার অভিযানে নামল দুর্নীতি দমন কমিশন। বুধবার দুপুরে সাদাপাথর এলাকা পরিদর্শন করেন দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাতের নেতৃত্বে 9 সদস্যের একটি দল। স্থানীয় প্রশাসন কে আরো সতর্ক থাকা প্রয়োজন ছিল। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বা অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো এটার সঙ্গে যুক্ত, তাদের
ভূমিকা ছিল বলে আমি মনে করি। পরে পাথর চুরি ও অবৈধ বালু উত্তোলন বন্ধে সাদা পাথর এবং জাফলংয়ে টাস্কফোর্সের বিশেষ অভিযান চালানো হয়। জেলা প্রশাসন, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা এতে অংশ নেন। তবে সাদা পাথরে অভিযানের খবর আগে থেকে ছড়িয়ে পড়ায় পালিয়ে যায় চক্রের সদস্যরা। এ সময় ধ্বংস করা হয় পাথর ও বালু উত্তোলন পরিবহনে ব্যবহৃত 2 শতাধিক বারকি নৌকা। এই পাথর চুরি কেন করলো, কেন হলো, এটা আমাদের পুরো বাংলাদেশে কলঙ্কিত করছে। কে বা কারা এটা চুরি করছে, এটার একটা সুস্থ তদন্ত হওয়া উচিত, বিচার হওয়া উচিত। এদিকে সাদা পাথরের সৌন্দর্য ধ্বংসের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। দেশ বরেণ্য বুদ্ধিজীবী, শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার মারা গেছেন। দুপুর 2:45টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হয় ময়মনসিংহের উদীচী ভবনে। তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে নেত্রকোনায় গ্রামের বাড়িতে। তার মেয়ে জানান, দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন যতীন সরকার। ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর আবারও শারীরিক অবস্থার অবনতি হয়ে যায়। ভর্তি করা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যতীন সরকারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিক্ষক সমাজসহ রাজনৈতিক অঙ্গনে। প্রগতিশীল এই চিন্তাবিদ ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। লেখক হিসেবে যতীন সরকার স্বাধীনতা ও বাংলা একাডেমি সহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন। পাহাড়ি ঢল ও বর্ষণে আবারও বিপদসীমার ওপরে তিস্তা। 3 জেলার নিম্নাঞ্চল প্লাবিত। স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট। এদিকে ফারাক্কা বাঁধের গেট খুলে দেয়ায় ভারত থেকে আসা পানিতে পদ্মার পানি বেড়ে প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল। টানা বৃষ্টি আর উজানের ঢলে আবারও বাড়ছে তিস্তার পানি। বুধবার দুপুরে ডালিয়া ব্যারেজ পয়েন্টে 4 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। পানির তোড়ে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলা, লালমনিরহাটের নদী তীরবর্তী হাতিবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারি উপজেলা এবং নীলফামারীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে সড়ক ও ফসলের ক্ষেত। গরু ছাগল, মানুষ, যানবাহন একদম যোগাযোগ বিচ্ছিন্ন। বাড়ি ঘরে পানি উঠছে, পাকশাক করার কোনো বুদ্ধি নেই। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদীর পানি আরও 2 দিন বাড়লে স্বল্পমাত্রার বন্যার আশঙ্কা রয়েছে। তবে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট। আগামী 24 ঘন্টায় দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় তিস্তা এবং ধলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং এর ফলে একটি স্বল্প বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে টানা বৃষ্টি ও ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দেয়ায় ভারত থেকে আসা পানিতে পদ্মা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে বিপাকে পড়েছেন অন্তত 11,000 পরিবার। ফারাক্কার বাঁধ প্রতি বছর ছাড়ে, কিন্তু কোন বছর বেশি হয়, কোন বছর এবার কেমন ছেড়েছে, এবার মনে ভাইচা গেছে ব্যাপার। তবে আগামী 2-3 দিনের মধ্যে পানি কমতে শুরু করবে আশা পানি উন্নয়ন বোর্ডের। পানি অলমোস্ট স্টেবলের দিকে, নতুন করে বন্যার আরো নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা কম। বুধবার বিপদসীমার 32 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় পদ্মা নদীর পানি। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। দলগত প্রচেষ্টায় এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব নিশ্চিত করা সম্ভব হয়েছে। বসুন্ধরা কিংস নিজেদের ধারাবাহিকতা আন্তর্জাতিক মণ্ডলেও ধরে রাখতে পারায় ভক্তদের বিশেষ ধন্যবাদ দিলেন অধিনায়ক তপু বর্মন। এই জয় ক্লাবের সমর্থকদের উৎসর্গ করেছেন ক্যাপ্টেন। পরবর্তী রাউন্ডেও নিজেদের উজাড় করে খেলার প্রত্যয় তপুর। অক্টোবরে পরের ম্যাচের আগে নিজেদের সেরা প্রস্তুতি নিয়েই মাঠে নামার লক্ষ্য বসুন্ধরা কিংসের। টিম ওয়ার্কের কারণে আমরা আজকে ম্যাচটা জয়লাভ করেছি এবং আমরা নেক্সট রাউন্ডে অলরেডি চলে গিয়েছি। তো অবশ্যই আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই, ম্যানেজমেন্ট এবং আমার কোচিং স্টাফ, সবাই আমরা একসাথে কাজ করেছি এবং এটা হার্ডওয়ার্কের একটা প্রমাণ, যেটা আসলে বসুন্ধরা কিংস সবসময় প্রমাণ করে আসছে। আর একটা ব্যাপার হলো যে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের বসুন্ধরা কিংস ফ্যানদেরকে, যারা আমাদের প্রতি বিশ্বাস রেখেছে। তাদের জন্য আমি এই জয়টা উপহার দিতে চাই। এবং আসলে ফুটবলের ফ্যান ছাড়া আসলে আমার কাছে মনে হয় না কিছু, সবসময় আমাদের প্রতি তারা বিশ্বাস রেখেছে এবং আসলে এটার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনীতির মাঠে আবারও পিআর বিতর্ক। পেছনের দরজায় ক্ষমতায় যেতেই জটিলতা সৃষ্টির অভিযোগ বিএনপির। গণতান্ত্রিক বলেই আনুপাতিক পদ্ধতির দাবি জামায়াতের।
জনপ্রতিনিধির হাতে ক্ষমতা ফেরাতে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার। মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা, কুয়ালালামপুর থেকে ঢাকার পথে ডক্টর ইউনূস। এবং প্লট বরাদ্দে শেখ হাসিনাকে চাপ দেন টিউলিপ সিদ্দিক। আদালতে দুদক কর্মকর্তা রেহানা ববি সহ 23 জনের নামে প্লট দুর্নীতির মামলার সাক্ষ্য গ্রহণ। এ ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।